জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজা রেফিন। মতামত চেয়ে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার দলগুলোর কাছে এই খসড়া পাঠানো হয়। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং 2018 সালের কোটা আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে। জুলাই সনদের খসড়ার প্রস্তাবে বলা হয়েছে, এই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসেবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এতে বলা হয়েছে, জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত, সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকার সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে। গণতন্ত্রের যাত্রাপথে বাধা এলে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা নির্বাচন বিলম্বিত করার মতো কথা বলছেন, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে, জনগণ তাদের রুখে দিবে। দেশের সমসাময়িক বিষয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। তার নির্দেশনায় কাজ করছে বিএনপি। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই গণতন্ত্রকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, অত্যন্ত শক্তিশালী হিসাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে, তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। অনেক উপদেষ্টাদের নামে নানা অভিযোগ উঠছে, যা শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, এক চেতনাধারীকে বিদায় করে আরেক চেতনাধারীদের নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে এখনও প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়নি। তার দাবি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করবে। তিনি আরও বলেন, ১/১১ নির্বাচন ছিল দেশের জন্য ধ্বংসাত্মক অভিজ্ঞতা। আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন, তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। প্রধান উপদেষ্টাকে লন্ডন থেকে কেবলা পরিবর্তন করে দেশের জনগণের দিকে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার বিকেলে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণপরিষদ নির্বাচন নিয়ে এক আলোচনায় পাটোয়ারি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা জনগণের সাথে গাদ্দারি করেছেন। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, নির্বাচন যখনই হোক তাতে অসুবিধা নেই, তবে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই, আপনার বৈধতা হলো জনগণ। আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া আপনার উচিত ছিল। আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন, বেইমানি করেছেন। এখন
ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছেন। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশন? এই সংবিধানের অধীনে। তা আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, পুরো বাংলাদেশে এই পুরো 1 বছরে একজন ব্যক্তি একটা নথিপত্র, একটা প্রমাণ যদি দিতে পারে যে হাসনাত আব্দুল্লাহ বা তার সহযোদ্ধারা যে দুর্নীতি করেছে, আমরা রাজনীতি থেকে ইস্তফা দিয়ে দিব। ইস্তফা দিয়ে দেব, 1 টাকা। এখন আপনারা মিডিয়াতে ছাড়বেন, যা জানা গেল, জনশ্রুতি রয়েছে, শোনা গিয়েছে 300 কোটি টাকার দুর্নীতি সম্পর্কে যা জানা গেল, একটা পরে হচ্ছে এই যে ক্লিক বেট জার্নালিজম, এগুলা কোন উদ্দেশ্য করছেন এটা আমরা বুঝি, এটা কার প্রেসক্রিপশন আমরা সেটাও বুঝি, এটা নিয়ত কি আমরা সেটাও বুঝি। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির 5 কেন্দ্রীয় নেতাকে দেয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার দলটির যুগ্ম সদস্য সচিব সালেহউদ্দিন সিফাত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 6 আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসমিম জারা, খালেদ সাইফুল্লাহ এর প্রতি পৃথক 5টি কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করা হয়েছিল, যার প্রেক্ষিতে উল্লেখিত নেতৃবৃন্দ দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর কারণ দর্শানো নোটিশের জবাব দেন। শোকজের জবাব বিশ্লেষণে উপরোক্ত ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় না ঘটায় আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। গত 5 আগস্ট এনসিপির 5 নেতার কক্সবাজার সফর নিয়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠকের গুঞ্জন ছড়ায়। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের সচেতনতা তৈরি সহ সার্বিক বিষয় দেখতে শনিবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণই মূল শক্তি, সুতরাং জনগণ চাইলে যথাসময়েই নির্বাচন হবে, এটি কেউই ঠেকাতে পারবে না। দেশে যত বড় চাঁদাবাজি থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইস্যুতে প্রশ্ন করলে এড়িয়ে যান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। নির্বাচনের আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিচার এবং শাস্তি নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সন্ধ্যায় রাজধানীর ড্যামরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভায় এই কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করলে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতা পাবে না। বিচার প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং অপরাধীরা শাস্তি পায় সেটি নিশ্চিত করা হবে। বিচারের জন্য আন্দোলনের পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য দেবার অনুরোধ জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আর কোনো ফ্যাসিবাদ যেন মাথাচাড়া না দিতে পারে সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে, খুব তাড়াহুড়া করলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না। দেশের বাইরে আন্তর্জাতিক মণ্ডলে আমাদের বিচারটা করতে হবে এমন জায়গায় যাতে বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয় এবং অপরাধী শাস্তি পায়। নির্বাচনের আগে আমরা অবশ্যই দৃশ্যমান শাস্তি, বিচার এবং শাস্তির ব্যবস্থা করব। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা অবশ্যই করব। বিচারের জন্য সাক্ষী লাগে, আমরা দেখেছি অনেকে সাক্ষী দিতে চান না, অনেক
পরিবারও সাক্ষী দিতে আসছেন না। সাক্ষী দেয়াইতে হবে, আপনারা এটার জন্য কাজ করেন। বিচারের জন্য আন্দোলনের পাশাপাশি সাক্ষী যাতে সবাই গিয়ে দেয়, তাহলে মামলাটা রায় হবে, বিচার হবে। উপদেষ্টাদের সম্পদের হিসাব অনেক আগেই জমা দেয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ডের ৬৬তম সভায় যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি আরও বলেন, ঋণের কারণে জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকার সতর্ক রয়েছে। সম্প্রতি ঋণের দায়ে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করা হবে। বেসরকারি ব্যাংকে গ্রাহকের এফডিআর বা আমানতের টাকা খোয়া যাবে না। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগছে বলেও জানান তিনি। কোনো ডিপোজিটার কিন্তু কোনো টাকা আর এফডিআর থাকো ডিপোজিটার এটা খাওয়া যাবে না, এটা এই জন্য একটু সময় লাগছে। কিছু কিছু ব্যাংকের আপনাদের 90%-এর বেশি টাকা নিয়ে চলে গেছে। সম্পদের বিবরণ আমরা দিয়ে দিয়েছি কিন্তু পয়সা আগে, এখন এটা ডিসাইড করে গভর্নমেন্ট, এটার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, আমরা দিয়ে দিচ্ছি। চিকিৎসা কর্মীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের মান উন্নয়নে মুনাফার 10% পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না, বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার মিন্টু রোডে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন। এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, দেশের চিকিৎসকরা কথা শুনতে চান না। দরিদ্র রোগীদের অহেতুক টেস্ট দেয়া বন্ধ করার আহ্বান জানান তিনি। এখনই সচেতন না হলে $5 বিলিয়ন বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা জানিয়ে উপদেষ্টা বলেন, দেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেয়ারও। আমার খালি অনুরোধ, আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে 10% রিইনভেস্ট করার জন্য, আমার কর্মচারী কর্মকর্তার মন ভালো করার জন্য, হসপিটালে খাবারটা ভালো করার জন্য, হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য 10% প্রফিটটা যদি খালি ওইখানে বিনিয়োগ করেন, আপনাদের ইনশাআল্লাহ আরো প্রফিট হবে। বাংলাদেশে এমন এক সময় আসবে যখন বাংলাদেশে রোগী বিদেশে যাওয়া বন্ধ দূরের কথা, বিদেশ থেকে বাংলাদেশে রোগীরা আসবে চিকিৎসা নিবে। ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারা দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করেন। অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটার সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। শনিবার বিকেলে ডাকসুর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করার ৫ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, শনিবার বিকাল পর্যন্ত ভিপি পদে মনোনয়নপত্র নিয়েছেন 11 জন। এছাড়া জিএস পদে 1 জন সহ 50 জন ফর্ম নিয়েছেন। এছাড়াও হল থেকে মোট 68 সদস্য ফর্ম নেওয়া হয়েছে। গত 5 দিনে 50 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর ভিতর ভিপি পদে 11 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 20 জন, সদস্য পদে 16 জন, মোট 50 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কারিগরি ও গবেষণামূলক শিক্ষায় জোর দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে বদলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর SM-A ফায়েজ। আর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মনে করেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাজেট বাড়িয়ে মেধাবীদের বিদেশ থেকে উচ্চশিক্ষা অর্জন করে দেশে এনে শিক্ষার মান বাড়াতে হবে। শনিবার রাজধানীতে শিক্ষার সমস্যা ও করণীয় এক আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম অর্থ বরাদ্দ থাকে বাংলাদেশে। বিগত সময়ে সরকার শুধু কংক্রিটের উন্নয়নে বিশ্বাসী ছিল। প্রতি বছর যে হারে জিপিএ 5 পেয়ে পাশ করেছে, তাতে শুধু মানহীন পাশের অঙ্কই বেড়েছে বলে অভিযোগ করেন তারা। এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বিগত সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে, যা দুঃখজনক। আর প্রধান অতিথির বক্তব্যে ডক্টর SM-A ফায়েজ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার গুণগত মানের পরিবর্তন আনতে হবে।
ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। কিভাবে নকল মুক্ত করা যায়? আমি মনে করি এই নকল ধরলাম আর জীবনটা শেষ করে দিলাম, এতে নকল মুক্ত হবে না, এটা জীবন শেষ করা হবে। The most important part of a teacher, the most important part of teaching is respecting the sentiment of the students. রাজশাহীর কাদিরগঞ্জে সাবেক মেয়র AHM খায়রুজ্জামানের চাচাতো ভাই অনিন্দের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক সহ সন্দেহজনক নানা সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত ৩টা থেকে এই অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার সকালে তাদের সাথে যোগ দেয় পুলিশের বিশেষ দল CRT। পরে কোচিং সেন্টারের ভেতর থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, GPS, ওয়াকিটকি ও বাইনোকুলার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম। পরে উদ্ধার হওয়া বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় অনিন্দ সহ 3 জনকে আটক করা হয়েছে। আটকদের তথ্যের ভিত্তিতে কোচিং সেন্টারের পাশের পুকুরে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটক অনিন্দ হলি আর্টিজানে জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যায় আসামি ছিলেন। ডক্টর ইংলিশের যে CEO অনিন্দ ভাই, তো শুনলাম নাকি এর কাছে নাকি মানে সব অবৈধ অস্ত্রপাতি সব জমা করা আছে, আর বিস্ফোরক কিছু নাকি আছে। প্রফেসরকে হত্যা করার সাথে অভিযুক্ত আছে এবং যার পরে উনি পলাতক ছিলেন, কিন্তু যেহেতু লিটন সাবেক মেয়র লিটনের আত্মীয় হওয়ার কারণে উনি এখানে শেল্টার পান। কল্পনার বাইরে যে এখানে এই জিনিস থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, এটা তো ভাবাই যায় না। এটা একটা রাষ্ট্রদ্রোহ, মানে রাষ্ট্রের বিপরীত এক কথায়। তা আমরা চাই তার একটা তদন্ত করে যেন একটা সুষ্ঠু বিচার হয়। কোম্পানিগঞ্জের পর এবার সিলেট সদরের ধুপাগুলের একটি গ্রামে বাসা বাড়িতে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সাদা পাথর উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথ বাহিনীর আভিযানিক দল ধুপাগুল এলাকার ক্রাশার মিলগুলোতে অভিযান চালায়। এ সময় মহালদিক গ্রামের বিভিন্ন বাড়িতে বালু চাপা দেয়া অবস্থায় সাদা পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। অভিনব পদ্ধতিতে বাসা বাড়িতে লুটের পাথর সংরক্ষণের পিছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে গত 3 দিন প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় 1 লক্ষ ঘনফুট পাথর জব্দ করে। এর আগে ভোলাগঞ্জে সাদা পাথরের লুটের ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতনামা 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, এই কারণে পাথরগুলা ভাঙ্গা সম্ভব হয় নাই। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একাধিকবার এই বিদ্যুৎ সংযোগগুলা বিচ্ছিন্ন করেছিলাম, অবৈধ ক্রাশিং মেশিন যেগুলো ছিল, এই কারণে আসলে তারা ভাঙতে পারেনি। এবং এটা পার্শ্ববর্তী গ্রামে যখন তারা বুঝলো যে আমরা অভিযান করব, তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভোলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। পূর্ব বিরোধ ও সীসা লাউঞ্জে আধিপত্য নিয়ে বনানীতে রাব্বি হত্যাকাণ্ড। শনিবার সকালে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে র্যাব 1। শুক্রবার কুমিল্লায় অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ব্রিফিং করে সংস্থাটি। র্যাব 1-এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান আরও জানান, হত্যার পর 2 আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে বনানীর 11 নম্বর রোডে অবস্থিত সীসা লাউঞ্জটির 2য় তলার সিঁড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রাব্বি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া
এলাকা হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে। শত শত বছর ধরে হিন্দু মুসলমান পাহাড়ি আদিবাসী একসাথে বসবাস করছে। সেই শান্তি সৌহার্দ্য বজায় রাখতে হবে। এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না। সশস্ত্র বাহিনী সবসময় সবার পাশে থাকবে। নিশ্চিন্তে এই দেশে বসবাস ও ধর্মীয় উৎসব পালন করা যাবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার বিকেলে শ্রীকৃষ্ণের ৫,২৫১তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ হিন্দু ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানে নয়, এটি মানবতা প্রচারের একটি বার্তা। তাদের বক্তব্যের পর জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন করেন তারা। এ সময় রাজধানীর আশেপাশের হিন্দু ধর্মাবলম্বীরা র্যালিতে অংশ নেন। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সংগঠন থেকে শোভাযাত্রা এবং স্পন্দন। এই দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, প্রেম, সহমর্মিতা এবং মানবতার মহিমা প্রচারের এক চিরন্তন বার্তা। শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মে আমাদের দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দুর্বলকে রক্ষা করতে হয়। আজকের এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন। আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন। আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে নানা আয়োজনে পালিত হয়েছে জন্মাষ্টমী উৎসব। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ হয় নানা অনুষ্ঠান। শনিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর উপলক্ষে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। সনাতনী ধর্মাবলম্বীরা নানান সাজে শোভাযাত্রায় অংশ নেন। আন্দরকিল্লা মোড়ে জন্মাষ্টমীর শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। ময়মনসিংহে নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসবে দুর্গাবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া বগুড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জন্মাষ্টমী। আর ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে পালিত হয় দিনটি। শিষ্টের দমন, শিষ্টের পালনের জন্য ভগবান এই দিনে এই ধরাধামে আবির্ভূত হন। তিনি ধর্ম সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়ে এই বিশ্ব সংসারকে তিনি শান্তি দান করেন। সকলেই যেন আগামীতে ভালো থাকি, সকলেই যেন সুস্থ থাকি এবং মঙ্গল মতে চলতে পারি, এই প্রার্থনা রইল। প্রতি বছরে এই তিথিতে ওনার আগমন উপলক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে এই দিনটি উদযাপন করে থাকি। যারা সাম্প্রদায়িক তারা বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধ শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সন্ধ্যায় জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের JM সেন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। যে দেশের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে, নাগরিক অধিকার দিয়েছে, রাজনৈতিক অধিকার দিয়েছে, সাংবিধানিক অধিকার দিয়েছে, গণতান্ত্রিক অধিকার দিয়েছে, তাহলে সেখানে সংখ্যালঘু শব্দটা কেন আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে? অবশ্যই একটা গলদ আছে এখানে। এই বিষয়গুলো আমাদেরকে
আমাদের সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় এখান থেকে বেরিয়ে আসতে হবে। চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য প্ল্যাকার্ড বহন করায় 7 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে কোতোয়ালি থানা পুলিশ। শনিবার দুপুরে নগরের নন্দনকানন এলাকা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি জানান, চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের করেছিল সনাতনী ধর্মাবলম্বীরা। এ সময় নন্দনকানন এলাকায় শোভাযাত্রার মধ্যে প্ল্যাকার্ড নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করলে কয়েকজন যুবককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় শুরু হলো জ্বালানি তেল সরবরাহের বাণিজ্যিক কার্যক্রম। শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলসের ডিসপাস টার্মিনাল থেকে ঢাকা অঞ্চলে তেল সরবরাহের এই কার্যক্রমের উদ্বোধন করেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এর মধ্য দিয়ে জ্বালানি তেল সরবরাহের সক্রিয় বা ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করল বিপিসি। আগে 1.5 থেকে 2 দিন লাগলেও এখন তেল সরবরাহে সময় লাগবে মাত্র 12 ঘন্টা। অপচয় ও চুরি রোধের পাশাপাশি বিপিসির সাশ্রয় হবে 250 কোটি টাকা। পদ্মা অয়েলের তত্ত্বাবধানে প্রকল্পটির বাস্তবায়ন করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। চট্টগ্রাম থেকে ঢাকা মানে গোদলাইন পর্যন্ত যে কি বলে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন করা হবে। মানব সম্পদ ছাড়া আমাদের উল্লেখযোগ্য খুব একটা প্রাকৃতিক সম্পদ আর নাই। তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তিগত যে উন্নতি সেটা দিয়ে আমাদেরকে এগোতে হবে। সরকারি সফরে কক্সবাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার রাত 10:30টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব জানান, হোটেলে অবস্থানকালে উপদেষ্টা বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তার রক্তচাপও বেশি ছিল। চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় তাকে। এর আগে শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার আসেন সংস্কৃতি উপদেষ্টা। রোববার থেকে কক্সবাজারকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে 2 দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হওয়ার কথা ছিল তার। তবে উপদেষ্টার আকস্মিক অসুস্থতার কারণে কর্মশালাটি স্থগিত করা হয়েছে। 15 বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী কাঠামো বর্তমান সময়ের রাজনীতিবিদরা ভাঙতে চাচ্ছেন না বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। জুলাইয়ের চেতনাকে ধারণ করে গেল 1 বছরে যা হওয়ার কথা ছিল তা হয়নি বলেও দাবি তার। শনিবার সকালে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রংপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান রাজনীতিবিদরা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় কিনা সে প্রশ্নও তোলেন জাহিদুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়েছে। মিডিয়া কর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রেমিটেন্স যোদ্ধাদের কথা উল্লেখ না থাকায় ক্ষোভ জানান তিনি। দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত 1 বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচারটা গত 15 বছর তৈরি হয়েছে, এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিরিটকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল। কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা, সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে ঐক্যমত কমিশনের বেশ কিছু রিপোর্ট আমাদের কাছে এসেছে এবং সেখানকার আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনেকগুলো বক্তব্য অথবা তাদের ভিতরে যে ডিবেটগুলো হয়েছে সেটা দেখেছি। তো সেখানে আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের রাজনীতিবিদ যারা, তারা আসলে এই প্রেমিংটাকে ভাঙতে চাচ্ছেন না কেন জানি। তো এটার মূল কারণ হচ্ছে তারা কি আবার নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা অথবা দীর্ঘদিনের যে স্ট্রাকচার, এটার উপর থেকে আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় কিনা, এটা যথেষ্ট প্রশ্ন জাগে আমাদের মাঝে।
ব্রিটিশদের তৈরি বিকৃত ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে মুসলমানদের গৌরবময় ইতিহাস রচনা করার আহ্বান জানিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই সংখ্যালঘু বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক সম্মেলনে এই মন্তব্য করেন তারা। যারা রয়েছে তারা অনিরাপদ বোধ যেন কোনোভাবেই না করে, তারা যেন সবচেয়ে বেশি নিরাপদ আমাদের কাছেই যেন বোধ করে, সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশ ধর্মের ভিত্তিতে মাইনরিটি নয়, বরং বাংলাদেশ বিরোধী যারা তারাই হচ্ছে মাইনরিটি। আরসি মজুমদার আপাদমস্তক একজন হিন্দুত্ববাদী ছিলেন এবং আরসি মজুমদারের যে ইতিহাস লেখা হয়েছে সেটা মুসলমানদের বিরুদ্ধে ইতিহাস লেখা হয়েছে। যদি আমরা ইতিহাস পুনর্লিখন না করতে পারি এবং প্রকৃত ইতিহাস আমরা রচনা করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমানদের সম্পর্কে জানতে পারবে না। নারী সংগঠন, অধিকার কর্মী ও রাজনৈতিক দলের নারী প্রতিনিধিদের অংশগ্রহণে জুলাই সনদের সিদ্ধান্ত গ্রহণের দাবিতে শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন নারী সংহতি সংগঠন। মানববন্ধনের অংশ নিয়ে নারী সংহতির নেতৃবৃন্দের বক্তব্যে বলেন, আইন প্রণয়নের ক্ষেত্রে ও নীতি নির্ধারণে অর্ধেকের বেশি জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংরক্ষিত নারী আসন বৃদ্ধি করতে হবে। এই মুহূর্তে দেশে নারীরা নিরাপদ নয়। অধিকার আদায়ে গণ অভ্যুত্থানের পর রাস্তায় দাঁড়িয়ে এমন মানববন্ধন লজ্জার উল্লেখ করে বক্তারা বলেন, সংসদে নারীদের জন্য 100 সংরক্ষিত নারী আসন রাখতে হবে। আমরা মনে করি যৌক্তিকতা এর চেয়েও বেশি নারীর, অন্তত 50% নারী সংসদে যাওয়ার। কিন্তু যেহেতু আমরা এমন একটা নিয়ম করেছি যে সব রাজনৈতিক দলকে একমত হয়েই আমরা সিদ্ধান্তটা নিচ্ছি, তাই ওই ন্যূনতম জায়গা থেকে আমরা 100 বলছি। কাঠামোগত নৃশংস রাজনীতি এটাকে বলে, যে যেখানে আপনারা নেতৃত্ব তৈরি হতে দেন না। প্রত্যেকটা সময়ে যখনই আমরা বলি নিপীড়িত কারা, তখনই আমরা নিপীড়িত জনগোষ্ঠীর মধ্যে নারীকে দেখতে পাই। মাইলস্টোনের ট্র্যাজেডিতে প্রাণ হারানো শিশুদের স্মরণে রাজধানীর পূর্বাচলে চলছে চিঠি উৎসব। শনিবার দুপুরে শরৎঋতু উদযাপন পরিষদের আয়োজনে এই উৎসব শুরু হয়। চিঠি, ছবি আঁকা আর ফুলের মাধ্যমে চলে হারানো শিশুদের স্মরণ। অঝোর কান্না নয়, বরং চিঠির পাতায় জমে ওঠে না বলা অনেক কথা। দেয়ালচিত্রে কবিতা ও গল্পের মাধ্যমেও অকালে প্রাণ হারানো শিশুদের স্মরণ করেন তারা। বন্ধু স্বজন হারানোর শোক ছাড়িয়ে পড়ে সবার কণ্ঠে। অভিভাবকেরা বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির মতো ভয়াবহ দুর্ঘটনা আর যেন না ঘটে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি উল্লেখ করে এক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি জোর আহ্বান জানান তারা। আমাদের বন্ধুরা আকাশে তারা হয়ে গিয়েছে, আমরা ওদের জন্য চিঠি লিখেছি। আমার বন্ধুরা মরে গেছে, আমি ওদের জন্য ছবি এঁকেছি। আমি ওদেরকে প্রচণ্ড ভালোবাসি। মাইলস্টোন স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, যার জন্য অনেক ছেলেমেয়ে মারা গিয়েছে। এই জন্য আমাদের অনেক কষ্ট লাগে। বাচ্চাগুলি, আমারও তো সন্তান আছে, সেই জায়গা থেকে আমি বলবো মাইলস্টোন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে। তো এই যে ওদের চিন্তাটা, যে ওরা এখনো হয়তো স্টার হয়ে বেঁচে আছে, আকাশে তারা হয়ে বেঁচে আছে, যেভাবে যার প্যারেন্টসরা বুঝিয়েছে সেভাবে ওরা চিঠিটাকে লিখেছে। খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রূপসাঘাট শাখার প্রধান দরজা ও ভল্ট ভেঙে এই চুরির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাখাটির ম্যানেজার জানান, শুক্রবার রাত 10টার দিকে তিনি জানতে পারেন দুর্বৃত্তরা ব্যাংকের তালা ও ভল্ট ভেঙে টাকা নিয়ে পালিয়ে গেছে। ব্যাংকটির ভল্টে 16 লাখ টাকার বেশি ছিল, যার মধ্যে দুর্বৃত্তরা মাত্র 1400 টাকা রেখে গেছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে ব্যাংক ও আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধী শনাক্তে কাজ করছে পুলিশ। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংকের সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও চুরির সময় তারা অনুপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে আমাদেরকে মনে হচ্ছে যেহেতু আজকে ছুটির দিন ছিল, স্বাভাবিকভাবেই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী তারা বাইরে ছিল, এই সুযোগে হয়তোবা কিছু কতিপয় দুষ্কৃতিচারী চোর বা তারা আসলে এই সুযোগটা নিয়ে কিছু টাকা পয়সা চুরি করছে। প্রাথমিকভাবে আমাদের কাছে এটা মনে হচ্ছে। সমস্ত সিকিউরিটি ভেঙে আসলে চুরিটা হয়েছে এবং একটু সময় নিয়ে চুরিটা হয়েছে, আমাদেরকে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে। কুষ্টিয়ায় আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র সহ প্রায় 10 কোটি টাকার বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে 47 ব্যাটালিয়ন বিজিবি। এই সময় ঘটনার সাথে জড়িত 5 জন চোরা কারবারিকেও আটক করা হয়। শনিবার বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে পিস্তল, ম্যাগজিন, ফেন্সিডিল, বিড়ি, কারেন্ট জাল, নিষিদ্ধ ঔষধ, এলএসডি ও হেরোইন। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় 10,71,17,200 টাকা। 47 বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান জানান, অবৈধ চোরাচালানকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত একটি হাতিকে চিকিৎসা দিতে গিয়ে গুরুতর আহত হয়েছেন 2 চিকিৎসক সহ 3 জন। তাদেরকে বিজিবির হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। শনিবার কক্সবাজারের রামু থেকে বন বিভাগের আহত 2 চিকিৎসক সহ 3 জনকে ঢাকায় আনা হয়েছে। এর আগে গত বুধবার বান্দরবানের নাইখংছড়ি এলাকার মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে আহত হয় একটি বন্য হাতি। আহত অবস্থায় হাতিটি বাংলাদেশে ঢুকে পরে গতকাল হাতিটির চিকিৎসার জন্য চেষ্টা করে বন বিভাগের 2 চিকিৎসক সহ এক স্বেচ্ছাসেবক। এ সময় কক্সবাজারের রামুতে হাতিটির আক্রমণে আহত হন তারা। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়। বগুড়ায় দুধের গুণগত মান নির্ণয় ও দুগ্ধজাত পণ্যের বাজার বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তিভিত্তিক 20টি মিল্ক ডিভাইস বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গাবতলী উপজেলার নারুয়ামালা এলাকায় এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর রফিকুল ইসলাম। ডিভাইসগুলো মূলত বিভিন্ন মিল্ক চিলিং সেন্টারে বসানো হবে। এর মাধ্যমে দুধের চর্বি, পানি, ল্যাকটোজ সহ অন্যান্য উপাদানের সঠিক পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে। ফলে দুধের ভেজাল রোধ, পুষ্টিমান যাচাই এবং ভোক্তাদের আস্থা অর্জন সহজ হবে। সরকারের পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ইফাদ ও ডানিডার আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম ডিভাইসগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম পরিচালনা করবে। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা স্পোগমি ওয়ার্ল্ড কাপ। বিশ্বে এই প্রতিযোগিতা আগে আরও একবার হলেও বাংলাদেশে এমন আয়োজন এইবারই প্রথম। এর মাধ্যমে জাপানে শুরু হতে যাওয়া পরবর্তী স্পোগমি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে। আয়োজকরা জানান, ফাইনালে 7টি দল অংশ নেবে। এই 7 দলের মধ্যে একটি দল জাপানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। শনিবার রাজধানীর উত্তরার 18 নম্বর সেক্টরে সন্ধ্যা মালতী প্লেইং ফিল্ডে আয়োজিত স্পোগমি কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, সিটি কর্পোরেশনের জনবল ঘাটতি আছে। স্বল্প জনবলে ময়লা পরিষ্কার করা হলেও 2 ঘন্টার মধ্যে শহর আবারও নোংরা হয়। শিগগিরই সিটির ময়লা পরিষ্কারে বড় অভিযান চালানো হবে বলেও জানান তিনি। তা আমরা রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি পরিবেশ অধিদপ্তর এবং আমরা মিলে কিছু বড় ড্রাইভ করব পুরো ঢাকা শহরব্যাপী। যারা নোংরা করবেন তাদেরকে আমরা পানিশমেন্ট করব। তাহলে এক ধরনের সচেতনতা তৈরি হবে যে নোংরা করাটা আসলে আমরা যেটাকে বলি যে একটা ফ্রি শহরের একটা ফ্রি রিসোর্সকে আমরা যার মতো করে ইউজ করলে এটা ট্র্যাজেডি অফ দ্য কমন্স হয়। তো সুতরাং এই শহরের যে ট্র্যাজেডি অফ দ্য কমন্স এটা যেন না হয় সেটার আসলে প্রক্রিয়া শুরু করা লাগবে। নতুন মৌসুমে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সোলেমান দিয়াবাতেকে ধরে রাখতে না পারলেও দলে আসছেন 4 বিদেশি ফুটবলার। গেল মৌসুমে 23 বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে মোহামেডান। গেলবারের মতো চ্যাম্পিয়ন টিম করতে না পারলেও দল হিসেবে পরিশ্রম করে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকতে চায় দল।
ফরেন ভিত্তি করে প্রতিটা টিম করে, তারা যদি ভালো সার্ভিস দিতে পারে এবং একটা টিম চ্যাম্পিয়ন হইতে হলে টোটাল টিমের টিম ওয়ার্ক লাগে, অফিসিয়াল টু ক্লাব বয়, তো খেলোয়াড় কোচ সব মিলাই আসলে একটা এফোর্ট লাগে। সবাই যদি গত বছরের মতো আমাদের একত্রিত হয়ে কাজ করতে পারি, এখানে যদি একটা ডিপার্টমেন্ট ফল্ট করে তখন ওই টিমটা আসলে কিছু থাকে না। তো আমার মনে হয় সবাই মিলে যদি আবার চেষ্টা করি, আমরা গতবারের মতো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারবো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ও ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।